স্যার শেষ করেছি। আচ্ছা, ফ্রা লিপ্পলিপি শেষ হয়েছে তাই না গত ক্লাসে। তো সামারি টামারি বা অন্যান্য বিষয়গুলোকে একটু পড়ে নিয়ে বোঝার চেষ্টা করেছো? বলো। স্যার বুঝেছি। রিভিশন দিয়ে যে কোথাও বোঝনি বা এরকম কিছু আছে বলো তো। না স্যার নাই। যদি কারো থাকে বলো, না হলে আমাদের লাস্ট যে পয়েন্টটা আছে আজকে আমরা ওটা শেষ করব। আচ্ছা, যেহেতু কেউ কোনো আওয়াজ দিচ্ছ না, তার মানে কি কি বুঝতে পারি আমি বলো? যদি আওয়াজ না দাও তাহলে কি বুঝবো? হয় কেউ পড়ে নাই, না হয় কোনো সমস্যা নেই। সমস্যা নাই, হ্যাঁ স্যার সম্মতির লক্ষণ। হ্যাঁ, সম্মতির লক্ষণ। ঠিক আছে, কিন্তু কি যে স্যার সম্মতি? আজকে কি লিঙ্গুইস্টিক একটু ধরবেন? কোনটা? পড়াটা লিঙ্গুইস্টিক হোমওয়ার্কটাকে আজকে একটু ধরবেন? মানে তোমাদের প্রবলেম আছে তাই? হুম, জি স্যার। আচ্ছা, আমি একটু ড্রামাটা আগে শেষ করে নিই, ঠিক আছে? কারণ তা না হলে দেখা যাচ্ছে ড্রামার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? কারণ ড্রামাটা এমন একটা জায়গাতে আছে যে আমি যদি এক ক্লাসে পারি তাহলে একদম কোনো অন্য কিছু করা যাবে না, আমাকে এক ক্লাসে শেষ করতে হবে, ঠিক আছে? না এটা খুব ছোট বা এটা আবার অনেক বড়, তাহলে আবার দুটা ক্লাসে হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি এটা শেষ করে নিই, বুঝতে পারছো? স্যার না, উনি বলছে যে আচ্ছা কোশ্চেন স্যার। চেঞ্জ করবেন কিনা। না, ওটা তো আমি যদি মনে হয় যে আমি চেঞ্জ করে দিব, যদি কারো সমস্যা থাকে আগামীকালকে আমরা আগামী ক্লাসে যেহেতু আমাদের নতুন টপিক শুরু করব তখন আমরা ওটা একটা আলোচনা করে নিব, ঠিক আছে? কারণ যদি কারো জানার বা বিষয় থাকে তাহলে দেখা যাচ্ছে আমাদের এই সময়টা যদি আমরা এর ভিতর না দিই আমাদের পুরোটা, তারপরে যদি আমরা কবিতাটা পড়ে যদি সময় পাই আমরা আলোচনা করবো, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা আলোচনা আজকে পড়বো হচ্ছে মাই লাস্ট ডাচেস, ঠিক আছে? তো এটাই মনে হয় আমাদের চতুর্থতম কবিতাটি, তাহলে রবার্ট ব্রাউনিংটা মোটামুটি আমাদের হয়ে যাবে। এটা স্যার একদিনেই হয়ে যাবে? হ্যাঁ, একদিনে, ওই জন্যই আমি আজকে শেষ করে দিব। এটা নিয়ে যেন আর একটা ক্লাস না লেখা লাগে, যদি 5 মিনিট 10 মিনিট বেশিও লাগে তা আমরা এটা শেষ করব। ওকে, দেখো আমরা মোটামুটি যে কয়টা পড়েছি এ পর্যন্ত, দ্য লাস্ট রাইড টুগেদার, তাই তো? তারপর হচ্ছে অ্যান্ড্রিয়া ডেল সার্তো, ফ্রা লিপ্পলিপি, আর শেষে হলো মাই লাস্ট ডাচেস। তো এই সবগুলোই হচ্ছে ড্রামাটিক মনোলগ, এবং এগুলোর মাধ্যম দিয়ে আমরা ড্রামাটিক মনোলগের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা সেটা হলো স্পিকারের ইনার সাইকোলজিকে আমাদের সামনে নিয়ে আসা, ঠিক আছে? তো তাহলে দ্য ইনার সাইকোলজি অফ দ্য স্পিকার ইজ ব্রট টু লাইট or is brought to before us through their own dialogue, ঠিক আছে? তো মানে মনোলগ বা স্পিচ যেটাই বলি না কেন। তো আমরা ফ্রা লিপ্পলিপি কী বোঝাতে চেয়েছে বা সে কী ধরনের মানুষ সেটা বুঝেছি। অ্যান্ড্রিয়া ডেল সার্তো সে কী ধরনের, তাকে কেমন মনে হয়েছে বলো? অ্যান্ড্রিয়া ডেল সার্তো ব্যক্তি হিসাবে কেমন বলো? তাকে কি খুব মানে কি স্ট্রং উইল্ড বা স্ট্রং মানে ডিগনিটির মানুষ বলে মনে হয়েছে বলো? নাকি স্ট্রৈনো বলে একটা জিনিস আছে, জানো স্ট্রৈনো? বুঝো স্ট্রৈনো মিনিংটা কি? না স্যার। স্ট্রৈনো, হ্যাঁ, স্ট্রৈনো, ঠিক আছে? তো মানে কি দেখো দেখো এখানে খেয়াল করো, স্ট্রৈনো মানে হচ্ছে এমন একজন পুরুষ যে স্ত্রীর বশীভূত বা স্ত্রীর অনুগত, বুঝতে পেরেছো? মানে স্ত্রীকে সমীহ করে চলে। এই শব্দটি সাধারণত একটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, যা বোঝায় যে সেই পুরুষ স্ত্রীকে ভয় পায় বা তাকে সমীহ করে চলে। তাহলে অ্যান্ড্রিয়া ডেল সার্তোকে কেমন মনে হয়েছে আমাদের বলো? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, একদম সে একদম স্ত্রৈণ, যে পুরুষ স্ত্রীর আদেশ বা ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেয়। হ্যাঁ, সে তার বাপ মা খায়ে নাই খায়ে আছে সেটা তার খেয়াল নাই, তার বউয়ের বাইরে প্রেম করতেছে সেটাও বলছে যাও তাহলে, তাই তো? তোমার বন্ধুর কাছে যাও, তাহলে হলে বলো এগুলো বললে হবে? না তার নিজের বউয়ের সাথে তো খেয়াল।
হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কি কিছু বলতে চাইছিলা? সে বলছে যে তার ভবিষ্যতেরও খেয়াল নেই। হ্যাঁ, ভবিষ্যতেরও খেয়াল নেই। হ্যাঁ, সে তার মতো করে শুধু তার বউ একটু চোখ রাঙাল, দেখো না মাঝে মাঝে এমন করছে না যে কিছু বলতে গিয়ে থেমে যাচ্ছে, মনে হচ্ছে মানে বউ মনে হয় এবার জুতা খুলে মারবে। হ্যাঁ, এরকম একটা ভাব সে কিন্তু কাজ করছে। জি স্যার। এরকম আর কি। জি স্যার, ব্যক্তিত্বহীন ব্যক্তি। হ্যাঁ, ব্যক্তিত্বহীন ব্যক্তি। তার দেখো তার কথাবার্তার মাধ্যম দিয়ে সে নিজেকে খুব যোগ্য, খুব দক্ষ, খুব পারফেক্ট পেইন্টার বলে মানতে চাচ্ছে, কিন্তু আসলে সে তেমনটা না। একইভাবে অ্যান্ড্রিয়া ডিল সার্ফটাকে দেখলাম কি সে পুরো ওয়ার্ল্ডলি মাইন্ডেড নাকি, ধর্মের প্রতি বা ধর্মীয় মানে ধর্মের প্রতি না, ঠিক আমরা বলবো কি চার্চের প্রতি তার একটা কি আছে, বিদ্বেষ আছে। কারণ চার্চ কি করছে, মানুষকে মাংসের মানুষকে পুরো অ্যাবস্ট্রাক্ট মানুষ বানায় দিতে চাচ্ছে। ঠিক আছে, এই দিক থেকে আমরা তাকে দেখলাম কি সে একজন ওয়ার্ল্ডলি এবং স্ট্রেট ফরওয়ার্ড মানুষ হিসাবে তাকে দেখেছি। অন্যদিকে দ্য লাস্ট রাইড টুগেদারের যে স্পিকার তাকে কি হিসাবে দেখলাম বলো? সে সেলফ কনসোল নিতে যাচ্ছে নাকি, এটা কোনো ব্যাপারটা সেলফ কনসোলেশন নিতে যাচ্ছে। সে তার প্রেম ভেঙে গেছে, সেটাকে কি অনেকের ব্যর্থতাকে পুঁজি করে সে নিজের ব্যর্থতাকে করছে কি ঢাকতে চাচ্ছে, ঢেকে সান্ত্বনা নিতে চাচ্ছে, সান্ত্বনা নিতে চাচ্ছে, মানে নিজে থেকেই সান্ত্বনা নিতে চাচ্ছে যে সবাই সফল হয় না, আমিও হলাম না, সমস্যা কি, ব্যাপারগুলো এরকম। তাহলে এবার আমরা মাই লাস্ট ডাচেস যে এনার স্পিকারকে আমরা কি হিসাবে দেখব, দেখা যাক ইনি আবার কেমন। এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ যার সেটিংটা হচ্ছে, দেখো ফেরারা হচ্ছে একটা জায়গার নাম। আমরা যেমন আমরা ডাচেস অফ মালফি পড়েছি, ও সরি তোমাদের তো পড়ানো হয়নি তাই না? স্যার পড়ছি তো, আপনি পড়ে নিতে বলছিলেন না একটা ইয়ে থেকে। তোমরা মানে আমি তো পড়াই নাই তাই না, এটাই মানে আমি তো পড়াই নাই, তোমরা পড়েছো হয়তো। এই যে ফেরারা হচ্ছে কি একটা প্লেস ইতালির, হ্যাঁ হ্যাঁ ফেরারা ইতালির একটা শহর। দেখো ফেরারা ক্যান রেফার টু দ্য ইটালিয়ান সিটি ইন এমিলিয়া রোমাগনা নন অ্যাজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এইটা ভালো। তাহলে ফেরারা একটা যদি জায়গা হয় তাহলে সেই ফেরারার যে ডিউক, ঠিক আছে তো, সেই ডিউক হচ্ছে আমাদের এই কবিতার স্পিকার। দেখো দ্য ডিউক অফ ফেরারা ইজ স্পিকিং টু অ্যান এমিসারি অর মেসেঞ্জার, তাহলে সে একজন মেসেঞ্জারের সাথে কথা বলছে। কি করতেছে দেখো, হু হ্যাজ কাম টু নেগোশিয়েট দ্য ডিউকস নেক্সট ম্যারিজ। ডিউকের নেক্সট ম্যারিজ মানে কি, তাহলে নিশ্চয় আগে একটা বিয়ে ছিল তাই তো? জি স্যার। নেক্সট ম্যারিজ মানে কি, জি স্যার। মানে আগে একটা বিয়ে হয়েছিল, সে এখন সেকেন্ড টাইম বিয়ে করতে যাচ্ছে, এই জন্য নেক্সট ম্যারিজ। তাহলে সে কি করতে এসেছে, আলোচনা করতে এসেছে। দ্য কনভারসেশন টেক প্লেস ইন অ্যান আর্ট গ্যালারি ইন দ্য ডিউকস প্যালেস। তাহলে ডিউকের যে রাজপ্রাসাদ, সেই প্রাসাদের গ্যালারি মানে কি, যেখানে ছবি আছে, অসংখ্য ছবি আর্ট ইত্যাদি আছে, সেই গ্যালারিতে কনভারসেশনটা ঘটেছে। বিফোর আ পোর্ট্রেট অফ হিজ লাস্ট ডাচেস, এবং কথাটা হচ্ছে মেনলি একটা ছবি আছে সামনে, সেই ছবির সামনে দাঁড়িয়ে বা বসে তারা কথা বলছে। কার পোর্ট্রেট এটা বলো? তার প্রথম লেট মানে কি, প্রথম স্ত্রী। আমরা বলি লেট তাই তো, লেট ডাচেস মানে যে মারা গেছে, তার মানে প্রথম ডাচেস যে মারা গেছে, সেই ডাচেসের একটা পোর্ট্রেট আছে, ছবি আছে, তার সামনে দাঁড়িয়ে এই ডিউক অফ ফেরারা সাথে একজন মেসেঞ্জার, এই দুইজন আলোচনা করছে। যে মেসেঞ্জার এসেছে তার নেক্সট ম্যারেজ নিয়ে আলোচনা করতে, হয়তো সে হতে পারে ঘটক তাই তো, সে হয়তো বা ঘটক, সে কারো প্রস্তাব নিয়ে এসে হয়তো ফেরারের কাছে এসেছে। তো তখন এইভাবে কথাবার্তা হচ্ছে। দেখো প্রথম 1 থেকে 5 লাইনে যেটা আলোচনা করা হবে, দ্য ডিউক ইন্ট্রোডিউসেস দ্য পোর্ট্রেট, যে ছবিটা যার সামনে দাঁড়িয়ে তারা কথা বলছে, এই ছবিটা আসলে কার। ডিউক এভাবে বলতেছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। তাহলে ছবিটা কোথায় আঁকা আছে বলো? ওয়ালে। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। হ্যাঁ, এমনভাবে মানে ছবিটাকে দেখে মনে হচ্ছে কি যেন সে পুরো জীবিত, এমনভাবে আঁকছে। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার। আর এই ছবিটাকে আমি একটা চমক বলে মনে করি, কারণ এত জীবন্ত আমার কাছে লাগে যে এরকম জীবন্ত ছবি আমি কখনো দেখি না। ঠিক আছে তো, তাহলে এটা কি, আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার নাও। ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে। তাহলে ফ্রা প্যান্ডলফ, দেখো তাহলে প্যান্ডলফ, ফ্রা মানে কি, ওই যে ফ্রায়ার তাই না, তাহলে ফ্রা লিপির মতোই একজন হচ্ছে আর্টিস্ট, সেও হচ্ছে ফ্রা, তার নাম হচ্ছে কি ফ্রা প্যান্ডলফ। সে কি করেছে, সারাদিন কাজ করে এই ছবিটা এঁকেছে। তাহলে আর্টিস্টের নাম কি, পেইন্টারের নাম কি এখানে?
ফ্রা প্যান্ডলফ, তাই তো? তিনি কি করেছেন, তার হাত, এই যে বলছে তার হ্যান্ডস ওয়ার্ক বিজিলি আ ডে অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস। হ্যাঁ, সারাদিন কাজ করে সেই ছবিটা এঁকেছিল। তাহলে ছবিটা কি তার ডাচেসের মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে। তো দেখি কি হবে। উইল্ট ইজ বলছে, উইল্ট মানে উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আপনি কি এটা দয়া করে বসে দেখবেন, মানে তার দিকে তাকিয়ে দেখবেন বা তার ছবিটা কি দেখবেন, এরকম আর কি বলছে, তাই তো? তাহলে এখানে মেনলি এইটুকুতে কি ঘটেছে, ইন্ট্রোডিউস করা হয়েছে, দ্য ডিউক ইন্ট্রোডিউসেস দ্য পোর্ট্রেট। এখানে কি করছে দেখো, দ্য ডিউক প্রাউডলি শোজ দ্য এমিসারি অফ পোর্ট্রেট অফ হিজ ডিসিজড, ডিসিজ মানে কি মৃত ডাসেস। হি প্রেইজেস দ্য আর্টিস্ট ট্যালেন্ট অ্যান্ড ইনভাইটস হিজ গেস্ট টু অ্যাডমায়ার দ্য লাইফ লাইক বিউটি অফ দ্য পেন্টিং। তাহলে এই যে ডাসেসের যে অবস্থা যে একদম লাইফ লাইক, এটা কার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, ডাসেসের অথবা আর্টিস্টের বা পেন্টারের? আর্টিস্টের। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক অফ আ স্কিলফুল আর্টিস্ট নেম ফ্রা প্যান্ডলফ। এইবার তার ওয়াইফ সম্পর্কে এবার কথা বলা হবে, দ্য ডিউকস কন্ট্রোল ওভার দ্য পোর্ট্রেট। আমরা একটা কথা শুনেছি, ঝিকে মেরে বউকে শেখানো না বউকে মেরে ঝিকে শেখানো, আমি মানে উল্টে ফেলি, এটা কোনটা কি? ঝিকে মেরে বউকে শেখানো। আচ্ছা, ঝিকে মেরে বউকে শেখানো। তো ওইরকম আর কি, মানে তার আগের ওয়াইফ সম্পর্কে বর্ণনা করতে 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 আসলে সে কি পছন্দ করে আর কি পছন্দ করে না, সেটা আসলে এই মেসেঞ্জারকে বোঝাতে যাচ্ছে। বুঝতে পেরেছ যে আমার আগের বউ কেমন ছিল সেটা আগে বোঝেন, ঠিক আছে তো? এবং আগের বউয়ের কী ঘটনা ঘটেছে সেটা আগে বোঝেন, বোঝানোর পরে আপনি আমাকে প্রস্তাব পাঠায়েন। এবার বলছে কি, আই সেইড, আই মানে হচ্ছে আমাদের স্পিকার নাকি, ডিউক অফ ফেরারা। কি বলছে যে আই সেইড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, বলছে আমি আপনাকে এই যে ফ্রা প্যান্ডলফ মানে প্যান্ডলফের নামটা বললাম, এর একটা কারণ আছে, মানে বাই ডিজাইন মানে বিশেষ একটা উদ্দেশ্যে। বলছে ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স। হ্যাঁ, বলতেছে এই যে ছবিটা আপনারা দেখছেন না, এই ছবির কাউন্টেনেন্সটা বা ফেসটা আজ পর্যন্ত কি বলো, নেভার রেড স্ট্রেঞ্জার মানে কি, আজ পর্যন্ত কোনো অপরিচিত লোক বা স্ট্রেঞ্জাররা কখনো কি করেনি, এটা পড়েনি বা দেখেনি, নেভার। অ্যান্ড দ্য ডেপথ অফ প্যাশন ইটস আর্নেস্ট গ্ল্যান্স, এবং এই ছবিতে যে একটা গ্ল্যান্স আছে যেটা হচ্ছে খুবই আর্নেস্ট, তাই তো? আর্নেস্ট মানে কি, খুবই উৎসুক, একটা আগ্রহী যে একটা গ্ল্যান্স বা দৃষ্টি আছে, এই দৃষ্টির যে প্যাশনের যে ডেপথটাকে প্রকাশ করছে সেটাও হয়তো বা কেউ খেয়াল করেনি, মানে আপনার মতো স্ট্রেঞ্জাররা আজ পর্যন্ত। কারণ কি, বাট টু মাই সেলফ দে টার্ন, কারণ দেখেন টু মাই সেলফ দে টার্ন, দে বলতে ওই যে স্ট্রেঞ্জাররা, মানে কি, মানে নিজেরা হয়তো বা এই গ্ল্যান্সটা বা এই দৃষ্টিটা তারা কখনো পড়ে বোঝেনি বা পড়েনি, জাস্ট তারা পিকচারটা দেখেছে, দেখেই তারা আমার দিকে ফিরেছে। মানে টু মাই সেলফ দে টার্ন মানে কি, দে বলতে ওই স্ট্রেঞ্জারদের বোঝানো হচ্ছে, তারা কি করেছে, আমার দিকে ফিরেছে। কারণটা কি, সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। দেখো, কারণ এই যে কার্টেন বা এই যে মানে ছবিটা তো দেওয়ালে আঁকা আছে, তো অন্য সময় কি করা হয়, তার সামনে একটা পর্দা টেনে ঢেকে রাখা হয়, যখন কেউ আসে তখন পর্দাটা সরিয়ে লোকজনকে দেখানো হয়। তো এই পর্দা সরানোর অধিকার কার আছে বলো, কে সরাতে পারে পর্দা? উনি বলছেন, দেখো, সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ। হ্যাঁ, এই যে আমি যে আপনার জন্য যে কার্টেনটা সরিয়েছি, এটা আর কেউ কখনো করতে পারে না, শুধু আমি করতে পারি, ঠিক আছে? অতএব তাহলে নিশ্চয়ই এই যে আর্নেস্ট গ্ল্যান্সটা আছে, তার যে কাউন্টেনেন্স যে ডেপথ আর প্যাশনটাকে প্রকাশ করছে, সেটা শুধুমাত্র কি করতে পারে বলো, আমি পড়তে পারি, আমি বুঝতে পারি। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, এবং তারা যখন আমার দিকে ফিরে তখন মনে হয় যেন তারা মনে হয় আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছে। ইফ দে ডার্স মানে হচ্ছে ডেয়ার, মানে সাহস করে তারা আমার দিকে তাকিয়ে কিছু যেন একটা জিজ্ঞাসা করতে চাচ্ছে। প্রশ্নটা কি তাহলে, হাউ সাস আ গ্ল্যান্স কেম দেয়ার, বলছে এই যে ছবিটা আছে, এই ছবির যে দৃষ্টি, এই দৃষ্টিটা এভাবে আসলো কি করে, মানে আর্টিস্ট এই যে আপনার যে ওয়াইফ, এই ওয়াইফের এত আর্নেস্ট যে গ্ল্যান্স, এটা কি করে আঁকলো, এরকম তো কোনো আর্টিস্টের আঁকার কথা না। মানে কি বলতে চাচ্ছি কিছু বুঝতে পারছো বলো?
মনে করো জি স্যার। আর্টিস্টরা ছবি কেমন করে আঁকতো, কিভাবে? আর্টিস্টরা কি করে ছবি আঁকতো তৎকালীন সময়ে বলো তো? যার ছবি সামনে আঁকতো, বসে থাকতো, হ্যাঁ, তাকে সে- দেখে দেখে আঁকতো। ছবি আঁকতো। হ্যাঁ, যে যার আঁকা হতো তাকে এক জায়গায় বসিয়ে দেওয়া হতো এবং তাকে দেখে দেখে আর্টিস্টরা ছবি আঁকতো। তাহলে এখানে এমন একটা প্যাশনেট বা হচ্ছে একটা নেগেটিভ প্যাশনের আবেগ বা গ্ল্যান্স এখানে দেখানো হয়েছে, মানে ছবিতে ফুটে উঠেছে, সেইটাই তিনি মেনলি বোঝাতে যাচ্ছে যে যেই এই ছবিটা দেখেছে সেই আমাকে জিজ্ঞাসা করতে চেয়েছে এই রকম দৃষ্টিভঙ্গি কেন এখানে আসলো, মানে এই ছবির মধ্যে এরকম গ্ল্যান্সটা কেন, মানে এখানে নেগেটিভিটিও নাই হয়তোবা, খুবই উৎসুক বা খুবই আগ্রহী, খুবই ফ্র্যাঙ্ক একটা গ্ল্যান্স হয়তোবা আছে, কিন্তু একজন ডিউকের বউ বলে কথা, তাই না? সে কেন এরকম খোলামেলা বা উৎসুক একটা দৃষ্টিভঙ্গি এই সময়ে দিবে? তারা তো তাদের তো গম্ভীর হওয়ার কথা নাকি, তারা তো চুপচাপ হওয়ার কথা, কারণ একজন আর্টিস্টের জায়গা আর একজন ডিউকের জায়গা কি একরকম বলো? হুম? না না, স্যার। হ্যাঁ, একজন ডিউকের জায়গা অনেক উপরে আর একজন আর্টিস্ট তো অনেক নিচু, নিচু মানে কি বলবো লেভেলের একজন, মানে কি প্রফেশনাল। তাহলে সেই রকম একটা প্রফেশনাল সামনে আপনার ওয়াইফ এইরকম করে তাকায় কেমন করে, এই প্রশ্নটা হয়তো সবাই করতে চেয়েছে, মানে আগে থেকে ডিউক স্যার মনে হয় হুম, ওই যে টাইটানিকের নায়িকার মতো ছবি আঁকছে। হ্যাঁ হয়তো বা টাইটানিকের যদি দেখে থাকো তোমরা। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, অতএব তুমি প্রথম না, মানে আপনি প্রথম না যে আপনি আমার দিকে যে ফিরেছেন, ওই ফেরা দেখে আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে কি প্রশ্ন করতে চেয়েছেন, ঠিক আছে তো? অতএব আপনি প্রথম না, এরকম অনেকেই আমাকে এই প্রশ্ন করেছে, বুঝতে পেরেছো? যারা মোটামুটি সাহস করেছে, কারণ সবাই দেখেছে কিন্তু আমার দিকে ফিরে এই প্রশ্নটা করার সাহস খুবই কমই করেছে, আর যারাই করেছে তারা এই প্রশ্নটাই করেছে এবং আপনিও যে এই প্রশ্নই করবেন তা আমি জানি, ঠিক আছে তো? অতএব আপনাকে একটু এই বিষয় সম্পর্কে একটু বলি। তাই বলছে, দেখো বলছে কি যে স্যার, স্যার বলে কাকে সম্বোধন করছে বলো? স্যার যাকে বলছে ঘটক। হ্যাঁ, ওই যে ঘটককে। এমিসারি আর মেসেঞ্জার, মেসেঞ্জারকে বলছে কি স্যার, ইট ওয়াজ নট আর হাজব্যান্ড প্রেসেন্স অনলি, বলছে তার যে দৃষ্টিভঙ্গি দেখছেন না, তার যে চোখের যে দৃষ্টি দেখতেছেন বা গ্ল্যান্স দেখতেছেন, এটা যে ওখানে তার হাজব্যান্ড উপস্থিতি ছিল বলে শুধু তাই নয় কিন্তু, বলছে ইট ওয়াজ নট আর হাজব্যান্ডস প্রেসেন্স অনলি, যে ওই যখন ছবি আঁকা হচ্ছিল, পেইন্ট করা হচ্ছিল, তখন যে তার হাজব্যান্ড উপস্থিত ছিল এ কারণেই যে তার চোখের দৃষ্টি এমন তা কিন্তু না। বিশেষ করে দেখেন কল দ্যাট স্পট অফ জয় ইন্টু ডার্কনেস চিক, ওই যে দেখেন না, দেখেন ওই ডিউকের মানে ডাচেসের গালে দেখেন একটা সুন্দর জয়ের একটা স্পট আছে, মানে মনে হচ্ছে খুব খুশি, মানে কি ডাচেস খুব খুশি। এই স্পটটা কোথা থেকে হলো? আপনি তো ওটা বলছেন কল দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক, পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, হয়তোবা এই জয়টা এসেছে, এমন হতে পারে যে সম্ভবত যে ফ্রা প্যান্ডলফ হয়তোবা কী করেছিল, হয়তোবা তাকে বলেছিল কোনো না কোনোভাবে, বা চান্স এরকম আর কি, মানে হয়তো বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ, যে হয়তো প্যান্ডলফ ছবি আঁকতে আঁকতে ডাসেসকে হয়তো বলেছিল যে হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিচ টু মাচ, যে আমার লেডির যে ম্যান্টেল মানে কি পোশাক, তাই না? ম্যান্টেল মানে কি বলতো? লম্বা এক ধরনের পোশাক, যেটা রাজার বউয়েরা বা ডিউকের বউয়েরা পরে থাকে, হ্যাঁ, ওয়াইফেরা পরে থাকে, এরকম একটা পোশাক। দেখো যদি আমরা একটু মানে পাতলা এবং অনেক লম্বা, বেশ বড় চওড়া, হ্যাঁ, ঝালর টাইপের, হ্যাঁ, এরকম। কি ব্যাপার আসলো না কেন? ও বাবা, মেন্টাল বলতে কি হচ্ছে এখানে? হ্যাঁ, আমরা বলতে পারি কি ড্রেস দিই, এই যে দেখতে পাচ্ছ, এটা একটু কি এই যে এই জাতীয় পোশাক, এটাগুলো হচ্ছে কি ম্যান্টেল, হ্যাঁ, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আমরা দেখি তো, দেখি তো এরকম ছবি পাওয়া যায় কিনা। লাস্ট হয়ে গেল। এই যে মনে করো এই ছবি যদি আমরা একটু ধরি, হ্যাঁ, এরকম একটা ইমেজ মনে করো আমরা একটু নিই, এই যে দেখা যাচ্ছে এখানে,
দেখতে পেয়েছো? এই যে ডাসেসের কি এখানে ইমেজটা আঁকা আছে, দেখা যাচ্ছে কি বলো তো? জি হ্যাঁ স্যার। স্যার জি স্যার। দেখি ছবিটা তো এখানে দেখলাম আছে কিনা আসলে। না এখানে নাই, এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। এই তো এই যে দেখো, এটা এখানেও দেখানো হচ্ছে, এই যে আমাদের সে এমিসারি আর এই হচ্ছে আমাদের ডিউক দেওয়ালে এই যে ছবিটা এঁকেছে দ্য ম্যান। আচ্ছা তাহলে আর নাই, ওকে। তাহলে এখানে হয়তো তাই বলছে যে ফ্রা প্যান্ডলফ হয়তোবা কোনোভাবে হয়তো এই ডাসেসকে হয়তো এই কথা বলেছে যে তার পোশাকটা ম্যান্টেলটা ল্যাপস থেকে, দেখো ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, হ্যাঁ, যে একটু রিস্টে একটু ঢেকে গেছে আর কি, রিস্ট পরিমাণ চলে এসেছে, মানে হাতটা তো বার হয়ে থাকতে হবে তাই না, তা নাহলে হাতটা আঁকবো কেমন করে। তাই আপনার পোশাকটা হয়তো রিস্ট পার করে ফেলেছে, মানে রিস্টের বেশি চলে আসছে, এই কথা হয়তো বলেছে। অথবা অথবা এমনও বলতে পারে যে পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট হাফ ব্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রট। এই কথা বলতে পারে যে মানে যদি তো আপনি মানে এরকম হয়তো বা তার ভিতরে এই যে হাফ ফ্লাশ বুঝো, ফ্লাশ বা ব্লাশিং বুঝি আমরা, জি স্যার, গাল লাল হয়ে যাওয়া। মানে একটু মানে একটু লাল হয়ে যাওয়া আবেগে বা লজ্জায়, হ্যাঁ, এরকম একটা ব্লাশিং বা ফ্লাশিং অর্থে বোঝায়। তাই বলতেছে হয়তোবা ফ্রা প্যান্ডলফ হয়তো আমার ডাসেসকে বলেছিলেন যে আপনি যদি আপনার এই যে থ্রট মানে গলার কাছে যে একটা ফ্লাশিং আসছে এটা কিন্তু নাই, ডাই হয়ে গেছে, তো এটা যদি আপনি নিজে আবার তৈরি না করেন, এই আবেগটা যদি না আসে, তাহলে কিন্তু এই আমি এটা রিপ্রোডিউস করতে পারবো না, মানে নতুন করে এটা প্রডিউস করে দিতে পারবো না, মানে আপনাকে আমি যা দেখবো আমি সেভাবে এঁকে দিব, এছাড়া আমি নতুন করে কোনো কিছু তৈরি করতে পারি না। তাহলে যে পেইন্ট মাস্ট নেভার হোপ, মানে পেইন্ট কখনোই আশা করতে পারে না টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং আর থ্রট। এরকম ছোটোখাটো হয়তো বা কথাবার্তা কাদের মধ্যে হয়েছে বলো? ফ্রা Painter আর প্যান্ডল, Last তাই Dasses তো? and Painter. পেইন্টার আর ডাল। হ্যাঁ, তো এই কথাগুলো শুনে হয়তো বা ডাসেস একটু মুচকি হাসি দিয়েছে বা আনন্দের একটা হাসি দিয়েছে, যে সাস স্টাফ ওয়াজ কার্টিসি, এরকম কথাবার্তা তো কার্টিসি হয়েই থাকে। শি থট, হ্যাঁ, সে হয়তো ভেবেছে যে এরকম একটা পেইন্টার এরকম কথা বলছে, সেগুলোকে সে একটা কার্টিসি হিসাবে নিয়েছে। অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, আর এই কথাবার্তাতে হয়তো বা আমার এই ডাসেসের গালে এরকম আনন্দের স্পট একটু ছুঁয়েছে আর কি। এই জন্যই ওই পেইন্টারও এরকম জয়ের যে স্পট তার গালে জাভা বা চিহ্ন সেটা আমরা এখনও পাচ্ছি, এই জন্য তাকে খুশি খুশি লাগতেছে। ডাসেস চিকে এরকম আনন্দের কিছু স্পট আমরা পাচ্ছি, এরকম কোনো কথাবার্তা হয়তোবা প্যান্ডল বলতে পারে। এ কারণেই হয়তোবা লজ্জায় হোক বা আনন্দে হোক বা খুশিতে হোক সে ওরকম একটা গ্ল্যান্স নিয়ে এসেছে আর ফ্রা প্যান্ডলফ ওটা এঁকে দিয়েছে, মানে যুক্তি দেখাচ্ছে, ঠিক আছে তো, মানে বোঝাচ্ছে। মানে মূল কথা এখানে কী বলছে দেখায় যে দ্য ডিউক সাজেস্ট দ্যাট হিজ ওয়াইফ স্মাইল্ড অ্যান্ড ব্লাস্ট ইজিলি। এখানে যেটা তিনি বলতে চেয়েছেন যে যে কোনো মানুষের কথাই, হ্যাঁ, যে এরকম একজন পেইন্টারের কথাতেও তার বউ কি করেছে, বেশ আনন্দ পেয়েছে, খুশি হয়েছে। এটাতে কি আমাদের ডিউক কি খুশি হচ্ছেন তার ওয়াইফের এরকম সিম্পলিসিটিতে? না স্যার। বলো। না স্যার। রাগান্বিত হয়েছে। হ্যাঁ, সিম্পলিসিটি, এটা কিন্তু তার ওয়াইফের একটা সিম্পলিসিটি, যে সে সবার সাথেই হেসে হয়তো খুশি মনে স্বাভাবিকভাবে কথা বলে, এবং তার ওয়াইফ হয়তো এটাকে কার্টিসি হিসাবেই নিয়েছে, এই কারণেই সে খুশি হয়েছে, ঠিক আছে তো। কিন্তু ডিউক কীভাবে নিচ্ছে দেখো, দেখো তাই বলছে, আবার প্রথম কথাটা খেয়াল রাখো যে ইট ওয়াজ নট আর হাজব্যান্ড প্রেসেন্স অনলি, যে তার হাজব্যান্ড ওখানে উপস্থিত ছিল ছবি আঁকার সময়, পেন্ট করার সময়, তার জন্য যে সে খুশি ছিল তা কিন্তু না, বরং হয়তোবা ফ্রা প্যান্ডলফ এরকম কিছু কথাবার্তা বলেছে বলেই তার ওয়াইফ খুশি হয়েছে। এটাতে কিন্তু কি ডিউক আসলে খুশি হয়নি, বরং কি হচ্ছে বলো, একটু রাগান্বিত হয়েছে নাকি? দেখো, নট জাস্ট ফর হিম বাট ইভেন ফর আ ট্রিভিয়াল কমপ্লিমেন্ট ফ্রম আদার্স হিজ টোন শোজ জেলাসি অ্যান্ড রেজেন্টমেন্ট। তবে এই কথা শুনে আমরা বুঝতে পারছি যে সে খুবই ঈর্ষান্বিত হয়ে পড়ছে ডিউক তার ওয়াইফের প্রতি, এবং রাগ করছে টুয়ার্ড হার ন্যাচারাল কাইন্ডনেস অ্যান্ড ইনোসেন্স হুইচ হি ইন্টারপ্রেটস অ্যাজ ফ্লার্টেশন আর আনফেথফুলনেস, যেটাকে সে নেগেটিভিটি হিসাবে দেখছে। সে মনে করছে যে কোনো পুরুষের সাথে হেসে খেলে কথা বললেই এটা যেন কেমন হয় বলো, খারাপ হয় না। ফ্লার্টেশনের বাংলা বুঝো, ফ্লার্ট মানে বাংলা বুঝো এটার?
হুম স্যার প্রতারণা করে। জি স্যার দেখাইছিলেন। হ্যাঁ, একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা যে এখানে কিছু বাংলা আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে বাংলাটা দেয়নি, ওইখানে একটা বাংলা ছিল, এই জায়গায় দেখো। হ্যাঁ, একটু পড়ে নাও এই যেগুলো, যেমন এখানে বলছে না যে যে শারীরিক ভাষা বা চোখের ইশারা, সীমিত শারীরিক সংস্পর্শের মাধ্যমে একে অপরের সাথে প্লেফুল বা খেলার ছলে কথা বলা, এই কথাগুলোকে এখানে বলছে। তাহলে সেটাকে সে তেমনটা মনে করছে। তো যাই হোক, তাই বলছে যে ডিউকের কাছে তার ওয়াইফের এই আচরণগুলো ভালো মনে হয়নি। ওকে, দ্য ডাচেস জয়ফুল নেচার। শেষ মধ্যে কী দেখলো, ডিউক আরও বলতেছে যে ডাচেস আসলে কেমন সিম্পল ছিল। দেখো, শি হ্যাড আ হার্ট, সে কিন্তু স্বীকার করতেছে যে তার একটা হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে, আমি কীভাবে বলবো আপনাকে, মানে কী করে বোঝাবো? টু সুন মেড গ্লাড, মানে তার এমন একটা হৃদয় ছিল যে অল্পতে খুশি হয়ে যায়, হ্যাঁ, যে কোনো কিছুতে। টু ইজিলি ইমপ্রেসড, হ্যাঁ, সবার কথায় সে খুব ইমপ্রেসড হয়ে যায়। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, হ্যাঁ, যেদিকে তাকাই যা দেখে তাতেই সে খুশি হয়ে যায়। হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, আর তার দৃষ্টি যেন সব দিকে যায়, হ্যাঁ, সে যা দেখে সব দিকে তাকে যা দেখে তাতেই সে খুশি হয়ে যায়। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, সব কিছুই তার কাছে সমান ছিল, বড় ছোট সে কিচ্ছু মানত না। ঠিক আছে তো, ওই ছোট চাকর থেকে শুরু করে কাজের লোক থেকে শুরু করে আমার একদম আমি পর্যন্ত সবার সাথে একই রকম দৃষ্টিভঙ্গি, একই রকম আচরণ, সবার সাথে একই রকম খুশিবোধ। বলো, মাই ফেভার অ্যাট হাজ ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, মানে কিসে কিসে সে খুশি হতো। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট মানে হয়তো তার বুকে একটা হয়তো চেইন আছে বা কোনো কিছু আছে যেটাকে সে ফেভার করে তার মানে ডাচেসকে দিয়েছিলেন, সেটা পেয়েও সে যতটুকু খুশি। দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, পূর্ব দিকে যখন কি দিন যখন হয়ে যায়, কি হয়ে যায়, মানে সূর্য যখন ডুবে যায়, হ্যাঁ, তখন যে সূর্যাস্ত গেলে যে মানে আলোটা হয়, সেটা দেখেও সে একই খুশি হয়। একইভাবে দ্য বাউ অফ চেরিস সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, অথবা বাগান থেকে যদি কোনো চাকর বাকর, হ্যাঁ, বোকাশোকা লোক কোনো চেরি ফল নিয়ে এসে তাকে তার জন্য ভেঙে নিয়ে এসে দিচ্ছে, তাতেও সে খুশি হয়। দ্য হোয়াইট মিউল শি রোড রাউন্ড দ্য টেরাস, এবং এই আমাদের এই টেরাসে ঘোরাঘুরি করার জন্য সে যে মিউলে চড়ে তার প্রতিও সে একই রকম খুশি। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাশ অ্যাট লিস্ট, হ্যাঁ, তার মানে কি সব কিছু, সে একটা সুন্দর ফুল দেখেও যে খুশি হয়, ও আমি যা কিছু দিই তাতেও সে খুশি হয়, ওই বোকাশোকা যে ধরনের নিচু প্রকৃতির যে মানুষ তাকে একটু ফেভার করুক না কেন তাতেই সে একই ধরনের খুশি হয়। ঠিক আছে, তাহলে কি কি হলো বলো? তাহলে আমাকে কি আলাদা করে বুঝলো কেমন করে? সে কি আমাকে আলাদা করে গুরুত্ব দিল বলো? তাহলে আমার ওয়াইফ যদি আমাকে সবার সাথে মিলিয়ে ফেলে তাহলে কেমন হবে বলো? অতএব এখানে ডিউক কি পাচ্ছে? অতএব ডিউক কি এখানে রাগ দেখাচ্ছে নাকি? হ্যাঁ, তারপরে দেখো, দ্য ডিউক কমপ্লেইনস দ্যাট দ্য ডাচেস ওয়াজ টু ইজিলি প্লিজড অর টু জেনারাস উইথ হার স্মাইলস। শি ফাউন্ড জয় ইন সিম্পল থিংস, শোয়িং গ্র্যাটিটিউড অ্যান্ড কাইন্ডনেস টু অল, বাট ইনস্টেড অফ অ্যাপ্রিসিয়েটিং হার ওয়ার্ম দ্য ডিউক স ইট অ্যাজ আ ল্যাক অফ ডিসক্রিমিনেশন। হ্যাঁ, অতএব এটা মনে করছি কি যে ডিসক্রিমিনেশন নাই, সবাইকে একইভাবে দেখছে। হি ওয়ান্টেড হার অ্যাডমাইরেশন রিজার্ভ অনলি ফর হিম, সে চাচ্ছে কি যে আমার বউ শুধু আমি যা দিব তাতেই খুশি হবে, অন্যের সাথে এরকম সিম্পল হাসি ঠাট্টা মেরে চললে হবে না। বুঝতে পারছো? অতএব দিস শোজ হিজ জেলাস অ্যান্ড পজিটিভ ক্যারেক্টার আনএবল টু অ্যাকসেপ্ট হার ইনোসেন্ট ক্যারেক্টার, সে তার ইনোসেন্ট ক্যারেক্টারটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। কি কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বলছে সে থ্যাঙ্কড মেন, সে লোকজন যখন তাকে কোনো ফেভার করে তখন সে ধন্যবাদ দেয়, সেটা ভালো, ভালো, গুড, বাট থ্যাঙ্কড সামহাউ আই নো নট, কিন্তু এমনভাবে সে ধন্যবাদ দেয় আমি ঠিক জানি না কিভাবে। অ্যাজ ইফ শি র্যান্ট মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ এনিবডিজ গিফট। তাহলে চিন্তা করো যে আমার যে পারিবারিক নাম সেটা 900 বছরের পুরনো নাম, খ্যাতি, হ্যাঁ, এই নামের গুণে আমি যে গিফট দিই সেটাকেও সে যে র্যাঙ্কে ধন্যবাদ দেয়, অন্য কেউ অন্য কেউ যে কোনো গিফট দিলেও ঠিক একইভাবে ধন্যবাদ দেয়। তাহলে ওই ব্যক্তির সাথে আমার কোনো মান থাকলো বলো? আমি হচ্ছে ডিউক, আর আমার বাড়ির কাজের লোক যদি এই ডাচেসকে কোনো গিফট দিয়েছে ওই একইভাবে সে তাকেও ধন্যবাদ দেয়, তাহলে আমার নাম কোথায় থাকলো বলো? আমাদের কি সব এক করে ফেললো না? তাই বলছে, who would stoop to blame this sort of trifling?
এই দেখো ট্রিপল বলছে, হ্যাঁ, তার এই তুচ্ছ তাচ্ছিল্যের জন্য তার পর্যায়ে কে নামবে বলো তো? মানে তাকে এইটা দোষারোপ করে তাকে এখন কে বলতে যাবে? আমি তো তার পর্যায়ে নামতে পারবো না। স্টুপ মানে হচ্ছে কি, নিচুতে নামা, ঠিক আছে তো? মানে একটা নির্দিষ্ট পর্যায় থেকে কি করা বলো? নিচে নামা। হ্যাঁ, নিচে নামা। হ্যাঁ, মানে দেখো দেখলাম। এটার মানে হচ্ছে, দেখো, লোয়ার ওয়ান্স মোরাল স্ট্যান্ডার্ড অ্যাজ ফার অ্যাজ টু ডু সামথিং রেফ্রিহেন্সিবল, মানে তোমাকে নিচের দিকে নামা। আমি কেন তাকে নিষেধ করতে গিয়ে তার পর্যায়ে নামবো? আমি তো নামতে পারবো না। তাই বলছে দেখো, হ্যাঁ, যে হুড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ। বলছে এমনকি যদি আপনার মুখের কথা দিয়েও হয়, আপনি মুখের কথা দিয়েও তাকে থামাতে পারতেন, সেটা হয়তো আমার নেই, হুইচ আই হ্যাভ নট। এটা কাকে বলছে? ইউ বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? মেসেঞ্জার। ওই মেসেঞ্জারকে। যে আপনার হয়তো বা স্কিল থাকতে পারে যে আপনি আমার ওয়াইফকে বোঝাতে পারতেন, কিন্তু আমার সেটা নেই। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, যে এরকম মানুষের কাছে তুমি কি চাচ্ছ সেটা তাকে ক্লিয়ার করে বোঝানোর শক্তি হয়তো আপনার থাকতে পারে, আমার নেই। আমি তাকে বুঝিয়ে বোঝাতে পারিনি। হ্যাঁ, অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসকাস্ট মি, আপনি হয়তো তাকে এটা বলতে পারতেন যে আমি কিন্তু এই জিনিসটা পছন্দ করি না, এটা বা সেটা, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, এরকম হয়তো আপনি তাকে বলে বোঝাতে পারতেন। হেয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, যে তুমি কিন্তু এটা মিস করতেছো, মানে ওয়াইফকে হয়তো এভাবে তুমি সাবধান করতে পারতে, বা আপনি সাবধান করতে পারতেন, এটা কিন্তু মিস হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, দেয়ার এক্সিড দ্য মার্ক। এরকম ইচ্ছা মানে বিভিন্নভাবে বলে হয়তো আপনি তাকে বোঝাতে পারতেন, কিন্তু ওই পর্যায়ে আমি নামতে পারবো না, ঠিক আছে তো? অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসন সো, আর যদি সে বুঝতে চাইলো তাহলে তো, সে তো লেসন পেতেই চায় না। যদি সে নিজেকে শেখার পর্যায়ে নিয়ে আসতো তাহলে তো এগুলো বলে তাকে আমি বোঝাতে পারতাম, কিন্তু সেই পর্যায়ে তো আসেও না, ঠিক আছে তো? ইভেন দেন উড বি সাম স্টুপিং, তাহলে তাকে বোঝাতে হলে আমাকে অনেক নিচে নামতে হবে। সুতরাং আমি মনে করেছি আই চুজ নেভার টু স্টুপ, অতএব আমি তার পর্যায়ে নামবো না, আমার তাকে কোনো কিছু বোঝাতে যাওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো মানে কি? কত ভাব না, এরকম না ব্যাপারটা? অনেক মান সম্মান, অনেক ভাব। সে তার ওয়াইফের সাথে কথা বলে এই সকল নিয়ে তার ওয়াইফের সাথে কথা বলাটাকে সে কি ভালোভাবে নিচ্ছে বলো? না স্যার। হ্যাঁ, সেটাকে পুরোপুরি খারাপভাবে নিচ্ছে। তাই বলতেছে যে আই চুজ নেভার টু স্টুপ, আমি নিচে নামতে পারবো না। স্টুপ টু কনকোয়ার পরে আমরা তখন পড়ি, অহংকার করছি। হ্যাঁ, স্টুপ টু কনকোয়ার ড্রামাটা পড়ি আমরা, তাই না? পড়ি না এখনো? না স্যার, এখন আচ্ছা, তাহলে স্টুপ টু কনকার মানে হচ্ছে কাউকে জয় করার জন্য নিচে নামা, মানে তার উচ্চ পর্যায় থেকে নিচে নেমে আসা। এটা শুধুমাত্র প্রেমের ক্ষেত্রে খাটে নাকি? হ্যাঁ, যে রাজারাও প্রেমে পড়ে রাজ্য কি সিংহাসন ছেড়ে দেয়, এরকম আছে না? উঁচুতে ওঠে খুব কম লোক, প্রেম করে উঁচুতে উঠছে এরকম লোক কিন্তু খুব কম পাওয়া যায় নাকি? হ্যাঁ, জি স্যার, অ্যান্ড্রিয়ার মতো। হ্যাঁ, জি স্যার। অধিকাংশ ক্ষেত্রে নিচেই নামতে হয়, প্রেম করে কেউ উপরে ওঠে না। তোমরা পড়ছিলা ওই যে বিলাসী পড়েছো কখনো? বিলাসী গল্প, ওখানে জি স্যার। এখানেও একই কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, সেই মৃত্যুঞ্জয়, হ্যাঁ, সে তো একটু বড় পর্যায়ে ছিল, শেষ পর্যন্ত তাকে সাপুড়ে হতে হলো, তাই না বলো? কারণ তার ওয়াইফ তো সাপুড়ের মধ্যে ছিল, হ্যাঁ, তার শ্বশুররা সাপুড়ে, অথচ তার কত জমি জায়গা ছিল, সে প্রেম করে তাকে ওই নিচেই নামতে হলো। এমন না যে তার ওয়াইফ তার পর্যায়ে উঠেছে, তো অধিকাংশ ক্ষেত্রে এমনটা হয়। তাই বলছে আমি নিচে নামবো কখনো ভাবিনি। হ্যাঁ, তারপরে দেখো যে অ্যান্ড আই রিফিউজ এভার টু লোয়ার মাই সেলফ ইন দ্যাট ওয়ে, আমি কখনো অত নিচে নামতে পারবো না বলে ভেবে। তাই বলছে দেখো, ইভেন ইফ ইউ হ্যাড দ্য স্কিল টু এক্সপ্লেন ক্লিয়ারলি টু আ পারসন লাইক হার এক্স্যাক্টলি হোয়াট ইন হার কন্ডাক্ট অ্যানয়েড অর ডিসপ্লিজড ইউ, অ্যান্ড ইভেন ইফ শি অ্যাগ্রিড টু লিসন অর চেঞ্জ, ডুইং দ্যাট উড স্টিল মিন লোয়ারিং ইউর সেলফ। হ্যাঁ, তা যদি সে কখনো লেসন পেতে চায় বা চেঞ্জ হতে চায়ও, তাহলে আপনি তাকে যে বোঝাতে যাবেন ওটাই হচ্ছে আপনাকে লোয়ার করা। তাকে আপনি বোঝাতে যাবেন কেন? সে পর্যায়ে আপনি নামবেন কেন? অথবা আমি ভেবেছি আমি ওই পর্যায়ে যাব না, ঠিক আছে তো? তাহলে কি, দিস এক্সপোজেস হিজ ইগো, কোল্ডনেস, ইনএবিলিটি টু লাভ। হ্যাঁ, মানে তার ভিতরে ভালোবাসার কিছু নেই। হিজ অবসেশন উইথ সোশ্যাল স্ট্যাটাস ডেস্ট্রয় এনি চান্স অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অর অ্যাফেকশন। তার মানে তার ভিতরে কি, সেই যে একটা অহংকার বোধ আছে, এই অহংকার বোধ তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে কি করে দিয়েছে বলো? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে নষ্ট করে দিয়েছে। বুঝতে পেরেছ? ডিস্ট্রয়। হ্যাঁ,
ওকে সরি, আমি একটু 2 মিনিট রাখছি, তোমরা এটা একটু পরে দেখি, আমি একটু আসছি। হ্যাঁ, পরবর্তী যে অংশটুকু এই জায়গাটা একটু পরে, এখান থেকে এটা হেল্প টেল্প নিয়ে পড়ো। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তা কি দাঁড়ালো শেষে? ও স্যার, শি স্মাইলড নো ডাউট না, হোয়েনেভার আই পাস্ট হার, যখন আমি তার পাশ দিয়ে যেতাম সে অবশ্যই নিঃসন্দেহে সে আমাকে দেখেও হাসতো নাকি? বাট হু পাস্ট উইদাউট মাস্ট দ্য সেম স্মাইল। হ্যাঁ, কিন্তু আমি ছাড়াও আর যেই তার পাশ দিয়ে হাসুক না কেন, তার প্রতিও কি ওই একই স্মাইল দিত। দিস গ্রিউ, এবং এটা বাড়তেই থাকলো, মানে এই হাসি তার বাড়তেই থাকলো, যাকে দেখে তাকে দেখে হাসে। ও গরু ছাগল ভেড়া থেকে শুরু করে সবাইকে দেখে হাসে, তাহলে হবে বলো? এতে তো এটা বাড়তেই থাকলো তার অবস্থা। অতএব আই গেভ কমান্ডস, আমি আদেশ দিয়ে দিলাম। কিসের আদেশ? দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপরে সব হাসি একবারে শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো কিসের আদেশ তাহলে? মৃত্যুদণ্ড। মৃত্যু হত্যার আদেশ। একদম সুপারি দিয়ে দিল, বুঝতে পেরেছো? সুপারি বুঝো? হ্যাঁ, ফোন করা সুপারি দিয়ে দিল, আর সব হাসি চিরতরে থেমে গেল। আর তারপরে দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, এই যে আপনার সামনে জীবন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। তো কিছু বুঝতে পারলেন? মানে হয়তোবা সে ওই যে সেই ঝিকে মেরে বউকে শেখাচ্ছে নাকি, তোর সামনে হ্যাঁ, যে আমি যে বিয়ে শাদী করবো এরকম হাসাহাসি যেন না করে, এটা সে আগে থেকে বোঝাই দেওয়ার চেষ্টা করলো। তাই এখানে কি বলছে দেখো, ইন দিস চিলিং লাইন্স দ্য ডিউক কামলি রিভিলস দ্যাট হি হ্যাড হিজ ওয়াইফ কিল্ড বিকজ শি স্মাইল্ড টু ফ্রিলি অ্যান্ড ট্রিটেড এভরিওয়ান কাইন্ডলি। The phrase I gave commands, then all smiles stopped together implies that he ordered her death. His cold tone and lack of remorse highlight his cruel, possessive and authoritarian nature. Now the Duchess can only smile eternally and silently in the painting, completely under his control even in death. তো এই হয়ে গেল কথা। তারপর বলছে কি, উইল ইট প্লিজ ইউ স্যার, মানে প্লিজ ইউ রাইজ, তো উঠবেন কি এখন? চলেন, উই উইল মিট দ্য কোম্পানি বিলো, বাকি সবাই তো নিচে বসে আছে, সবার সাথে চলেন গিয়ে বসি। আই রিপিট, আমি আবারও একটা কথা বলছি আপনাকে, হ্যাঁ, আই কাউন্ট ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। দেখো, সে কিন্তু সাথে সাথে ডাউরির কথা বলে দিচ্ছে। হ্যাঁ, বলছে কি যে দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স, মানে তো আপনার মাস্টার মানে কি, যার মেয়ের সাথে বিয়ে হবে তার কথা বলতে চাচ্ছে, ঠিক আছে? তো যে আপনার মাস্টার কিন্তু খুবই নামি একজন ব্যক্তি, হ্যাঁ, নন মিউনিফিসেন্স ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, অ্যাম্পল মানে কি, তার প্রচুর খ্যাতি আছে এরকম, দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, হ্যাঁ, যে আমি যে ডাউরি নেই না, ঠিক আছে? তো এরকম যদি কোনো প্রিটেন্স আমি অবশ্য করছি না, তারপরও মনে হয় কি হবে বলো, যে আমি ডাউরি না নিতে চাইলেও কি করবেন বলো? জোর করে দিবে। হ্যাঁ, জোর করে দিবে নাকি? তারপর আমি কোনো রিকোয়েস্ট করি ডাউরির ব্যাপারে, যদি আমি বলছি নো প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি, আমি অবশ্য প্রিটেন্স করছি না, মানে আমি ডাউরি যদি চাইও তিনি অবশ্য ডিসঅ্যালাউড করবেন না, যদিও দো হিজ ফেয়ার ডটার সেলফ, হ্যাঁ, আই অ্যাভাউড অ্যাজ স্টার্টিং ইজ মাই অবজেক্ট, যদিও আমি প্রথমে বলে দিচ্ছি যে আমার ওইটা ডাউরি নেওয়ার খুব একটা ইচ্ছা নেই, ঠিক আছে? তো আপনার তার মেয়েটাকে পাইলেই হবে। হিজ ফেয়ার ডটার সেলফ ইজ মাই অবজেক্ট, আমার মূল লক্ষ্য হচ্ছে কি, তার মেয়েকে পাওয়া, বুঝতে পেরেছো? স্যার এখানে কি তার নাম দেওয়া আছে, যার মেয়েকে সে বিয়ে করতে চায়? এখানে তো নাম দেওয়া নেই, এখন কি করে নাম বের করবো যদি কবি না দেন? আমরা কি স্পিকারের নাম জানি বলো তো? না স্যার, ডিউক অফ ফেরারা। শুধু বলা হচ্ছে ডিউক অফ ফেরারা, কিন্তু তার নাম তার জানি, তেমনি ভাবে আমরা কি তার ওয়াইফের নাম জানি? না স্যার। না স্যার। তাও জানি না, জাস্ট বলা হচ্ছে যার মেয়ের সাথে বিয়ে হবে তাকে কাউন্ট বলা হয়েছে, দ্য কাউন্ট ইয়োর মাস্টার। হ্যাঁ, দেখো এখানে বলছে, আই অ্যাম ওয়েল অ্যাওয়ার অফ ইয়োর মাস্টার দ্য কাউন্টস ওয়েল নন জেনারোসিটি হুইচ অ্যাসিওরস মি দ্যাট হি উইল নট রিফিউজ এনি রিজনেবল রিকোয়েস্ট আই মেক রিগার্ডিং দ্য ডাউরি, মানে ডাউরি নিয়ে যদি আমি কোনো রিকোয়েস্ট করিও তিনি অবশ্য রিফিউজ করবেন না। অলদো অ্যাজ আই মেনশন অ্যাট দ্য বিগিনিং মাই মেইন ইন্টারেস্ট ইজ অফকোর্স ইজ লাভলি ডটার্স হারসেলফ, তার মেয়েই আমার একমাত্র ইন্টারেস্ট, তারে পাইলেই হবে,
তারপরে তিনি যদি কিছু এদিক ওদিক দেন, তাই তো, চা নাস্তা খাওয়ার জন্য, তাতে আমি না করবো না। নাকি? বাংলাদেশি ডায়লগ। মনে করো না। হ্যাঁ, তার ওয়াইফ তো ভালোবাসে, পেন্টিং করে রাখছে, তারপরে আবার প্রেমেও পড়ছে। পেন্টিং করে সে কি ভালোবাসার জন্য রাখছে না অন্য কোনো কারণে ওয়াইফ রাখছে? ক্রিকেট ভালোবাসে, ওয়াইফকে মেরে ফেলছে, ভালোবাসলো কই? হয়তো বা তার ওয়াইফ চেয়েছিল তাই করেছে নাকি, হ্যাঁ, কিন্তু মনে মনে হয়তো সহ্য করতে পারিনি। যাই হোক, here the Duke changes the topic abruptly from his murdered wife to business matters, revealing his cold and calculating nature. He resumes the marriage negotiation with the envoy, emphasizing both money and status. হ্যাঁ, সব কিছুই বলছে। His smooth formal tone hides his greedy and দেখো insincerity, সে তো গ্রিডি নাকি, তার হচ্ছে কি গ্রিড আছে, ইনসিনসিয়ারিটি আছে, কারণ ওই যে সম্পদের কথা সে কিন্তু ইনডিরেক্টলি কি করেছে, বোঝাতে চেয়েছে যে আমি আবার বলো ডাউরি টাউরি নিতেও পারি নাকি। ঠিক এরকমটা হয় না, যে মনে করেন মেয়ে দেখতে গিয়ে বলতেছে আমার বন্ধু গত বছর বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ির থেকে একটা মোটরসাইকেল দিয়েছে, 5 ভরি সোনা দিয়েছে, আর কয়েক বিঘা জমি লিখে দিয়েছে। বুঝতে পেরেছ, এটা আমার বন্ধুর হয়েছে, মানে আমি মেয়ে দেখতে গিয়ে বলছি, তার তার মানে কি বলো, ইনডিরেক্টলি তাদেরকে বোঝানো মানে ওরও ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে, তাই এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, না, আমি কেউ তো খামো না, কিন্তু যেটা দেবেন এটা আপনার মেয়েরই থাকবো। হ্যাঁ, সব কিছু আপনার মেয়েরই তো থাকবে, আপনার মেয়ের থাকবে, আপনার নাতির মুতির থাকবে, আমার তো কিছু থাকবে না, আমার ওগুলো দরকার নাই, ঠিক আছে। দ্য রিমার্ক দ্যাট হিজ অবজেক্ট ইজ দ্য কাউন্টস ডটার রাইট আফটার কনফেসিং টু কিলিং হিজ লাস্ট ওয়াইফ। হ্যাঁ, দেখো লাস্ট ওয়াইফকে মেরেও সে আবার বলতেছে আমি শুধু আপনার লাভলি ডটারকে চাই। হ্যাঁ, অতএব এটা আইরনি, অ্যাডস আ চিলিং আইরনি। হি ভিউজ উইমেন অ্যাজ পজিশন অ্যান্ড অবজেক্ট, নট অ্যাজ লিভিং পার্টনার। তার মানে ওদিকে সম্পদ পাওয়া হয়ে গেছে। এখন একটা কথা আছে না বাঙালিদের, বলো, ভাগ্যবানের বউ মরে, আছে না? বউ মরে। হ্যাঁ, আর কি, অভাগার গরু মরে, আছে না এরকম? এটা কি নির্দেশ করে বলো, দেখো এটা কি নির্দেশ করে? Irony. বৌমা নিতে ভালো, বৌমানরা একটা বিয়ে করতে পারবে। হ্যাঁ, মানে এটা Irony না? মানে ডাউরি প্রচলন যে কিভাবে সেটা এখানে দেওয়া আছে, যে অভাগার গরু মরে নাকি। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আরে বাবা কি লেখা ওঠে এগুলা, সব কেটে যাচ্ছে। ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু মরে নাকি। এই প্রবাদটি অর্থ হলো যার জীবনে যত কিছু ভালোই হোক তার কপালে নতুন বোঝ উঠবে, কিন্তু যে দুর্ভাগ্য তার গরুর মতো জিনিসগুলো হারালে সে আরো বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি এখানে যৌতুক, যে অনেক ক্ষেত্রে তিনি যৌতুক হিসাবে কিছু অতিরিক্ত অর্থও পেতে পারেন, তাই তো, এই ক্ষতিকে তার জন্য বড় ক্ষতি হিসেবে ধরা হয় না। কিন্তু গরু মরলে কি কি হবে বলো? স্যার বউ গরুর থেকে নিম্ন পর্যায়ে। হ্যাঁ, মানে এইটাই তো বোঝানো হয়েছে যে তৎকালীন সময়ে ডাউরি প্রথা এত প্রচলন ছিল যে কারো যদি বউ মারা গেছে তো এলাকায় তার কি পড়ে যেত বলো? হইছে পরে মিষ্টি খাওয়ানো। হইচই পড়ে যেত, এই তো কপাল খুলে গেছে, আবার হয়তো 2-4টা গরু আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছ, কারণ মানুষের মৃত মরে গেলে তার কোনো দাম নাই। ওকে, দ্য পয়েন্টস ফাইনাল ইমেজ। ওকে, নেই, উইল গো টুগেদার স্যার, ডাউন স্যার, চলেন তাহলে আমরা নিচে চলে যাই। তারপরে যাওয়ার সময় বলতেছে কি, নোটিস, একটু খেয়াল করেন পাশে আর একটা ইয়ে আছে, ঠিক আছে, তো একটা ইমেজ আছে, নেপচুন দো টেমিং আ 3 হর্স। দেখো মানে একটা ছবি আছে যেখানে দেখানো হচ্ছে কি, নেপচুন টেমিং আ সি হর্স। সি হর্স কি জিনিস? সমুদ্রেটা পার পায়। এই যে দেখো, এই যে সি হর্স, সমুদ্রের থাকা এই ঘোড়াকে এই যে নেপচুন কি করছে, কন্ট্রোল করছে, এই যে এখানে দেখাচ্ছে। তো এরকম একটা মনে করো কি আর্ট ওয়ার্ক তার হয়তো ঘরে রাখা আছে, এই যে এখানে দেখাচ্ছে, হ্যাঁ ঘরে রাখা আছে, সেইটাকে দেখিয়ে, বুঝতে পারছো, সেইটাকে দেখিয়ে কে বলছে এই কথাটা? এই ডিউক। তাহলে এটা দিয়ে কি নির্দেশ করতে যাচ্ছে, এটা কি সিম্বলাইজ করছে? এই সি হর্স হচ্ছে ওই উইমেনরা, আর এই নেপচুন হচ্ছে কে? এই ডিউকের মতো মানুষেরা, যাদের কাজ কি তাদের ওয়াইফদেরকে এইভাবে কন্ট্রোল করা, বুঝতে পারছো? হ্যাঁ, এরকম কন্ট্রোল করে, এরকম একটা আর্ট ওয়ার্ক হয়তো বা তার রুমে আছে। আচ্ছা, এই ইমেজগুলো ওখানে অ্যাড করে দিব, তাহলে ভালো হবে। ওকে, তাই বলছে টেমিং আ সি হর্স থট আ রেয়ারিটি, এই যে মূর্তিটা এটা একটা রেয়ারিটি ভাবা হয়। হুইস ক্লস অফ ইন্সবার্গ,
কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ব্রোঞ্জ দিয়ে বানিয়েছে ক্লস অফ ইন্সবার্গ, তাই তো? ক্লস অফ ইন্সবার্গ কি একজন, দেখো উনিও একজন কি এই যে আর্কিটেক্ট, হ্যাঁ দেখো অ্যানাদার পিস অফ আর্ট দেখো স্ট্যাচু অফ নেপচুন টেমিং আ হর্স, এই যে হচ্ছে আর্টিস্ট ক্লজ অফ ইন্সবার্গ, এটা আমার জন্য ব্রোঞ্জ দিয়ে তৈরি করে দিয়েছে। তাহলে এটা কি নির্দেশ করে বলো, সিম্বলাইজ করছে কি? দিস ইম্বোজ সিম্বলাইজেস দ্য ডিউক হিমসেলফ, আ পাওয়ারফুল ম্যান ডোমিনেটিং সামথিং ডেলিকেট অ্যান্ড বিউটিফুল, জাস্ট অ্যাজ হি ট্রাইড টু কন্ট্রোল হিজ জেন্টাল ডাসেস, যে শুধু তার ডাসেসকে কন্ট্রোল করতে চাচ্ছে, বুঝতে পেরেছ? তার সব কিছুর মধ্যে কি আছে? একটা কন্ট্রোলিং, পজিটিভনেস, এনভায়াস, এরকম একটু বৈশিষ্ট্য আমরা এই ডিউকের মধ্যে পেয়েছি। তো দেখো সে তার কথার মধ্য দিয়ে আসলে সে নিজেকে খুব বড় করতে চাইলো, কিন্তু আলটিমেটলি কি তার ভিতরের যে নেগেটিভ বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমাদের মাঝে প্রকাশ পেয়ে গেছে, তাই নাকি? ওকে, তাহলে দেখো প্রত্যেকটা ড্রামাটিক মনোলগের এরকম বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে তিনি আমাদের রবার্ট ব্রাউনিং কি করেছেন, এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে কি একটা বিশেষ সুবিধা আর কি, অ্যাডভান্টেজ অফ রাইটিং ড্রামাটিক মনোলগ। ওকে, তো কবিতাটা মোটামুটি সোজাই ছিল নাকি, খুব একটা জটিল কিছু না। তো এই হলো আমাদের রবার্ট ব্রাউনিংয়ের লাস্ট কবিতা। তো কারো কি কোনো বিশেষ আরজি টারজি আছে এ বিষয়ে? না স্যার। ওকে, নেক্সট কি পড়াবেন স্যার? নেক্সট আমরা পড়ব হচ্ছে শি স্টুপস টু কনকুয়ার পড়াবো, ঠিক আছে? শি স্টুপস টু কনকুয়ার, ওটা একটু ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের থেকে একটু সহজ আছে, কারণ ওখানে ক্যারেক্টার কম, আর ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে প্রচুর ক্যারেক্টার, ওখানে তোমাদের পড়াচ্ছি, এটা সুবিধা হবে। তারপর তো আমরা ওটা পড়বই, কিন্তু এটা আমরা আগে শুরু করব, ঠিক আছে? এটা পড়ার পর আমরা চলে যাব হচ্ছে ওই যে প্রোজে একটা বাকি আছে, তাই তো? স্যার ফিকশন, নন ফিকশন। হ্যাঁ, নন ফিকশনে এই দুটো পড়ে ফেলতে পারলে মোটামুটি আমরা একটা পরীক্ষার জন্য সেফ জোনে চলে যাব। কারণ আর তারপরে আমরা একবার ফাইনাল শুরু করব, সেটা হচ্ছে থেকে কি জানো, লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে? একদম লিঙ্গুইস্টিক্স ধরবো, এবার শেষ করতে করতে এসে আমরা প্রোজে এসে থামবো। আর এর ভিতরে স্যার লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার লিঙ্গুইস্টিক্সের চ্যাপ্টার যেগুলো বাকি আছে ওগুলো তো ছোট ছোট শেষ হয়ে হ্যাঁ, যাবে। ওই ছোট ছোট ওগুলো দ্রুত হয়ে যাবে, যেগুলো মেজর সেগুলো মোটামুটি আমরা পড়ে ফেলেছি, এখান থেকে মেইন কোশ্চেনগুলো আসে। তো যাই হোক, তাহলে এখন একটু বলো, যদি কারো কোনো প্রবলেম থাকে এগুলো বলতে পারো, তা না হলে এখন আমি টেক্সট সহ এর সামারি টামারি এগুলো একটু পড়ে নিবা। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ফোনেটিক্স আর ফোনোলজি একটা যে ব্রড কোশ্চেন ছিল, ডিসক্রাইব ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফোনেটিক্স, সেখানে অকাস্টিক ফোনেটিক্স সেটা যে আপনি দিছিলেন স্যার, ওইটা যদি আমি শুধু ওই প্যারাটুক যদি আমি একটু মনলি সেখানের বই থেকে পড়ি, সেটা কি হবে? হবে না কেন, তুমি বুঝে সঠিকভাবে পড়লেই হবে, ওটা নিয়ে কোনো সমস্যা না। তুমি তার ভিন্ন কিছু জি স্যার, লিখছো না। বুঝতে পারছি, কিন্তু এটা অনেক কঠিন লাগছে, তো আমি অনেকবার পড়ছি কিন্তু আমি আর কি মনে রাখতে পারতেছি না, এর জন্য আর কি। আচ্ছা সমস্যা নেই, তুমি ওখান থেকে ওটা যুক্ত করে নিবা, তাতে কোনো সমস্যা না। আচ্ছা স্যার, এটাই। আচ্ছা স্যার একটা সমস্যা ছিল লিঙ্গুইস্টিক্স স্যার 2 নম্বরে কোশ্চেন ব্লাড কোশ্চেনে একটু ছোট সমস্যা ছিল। আচ্ছা দাঁড়াও আসছি। রিভাইজ দ্য টেক্সট অ্যান্ড সামারি। আচ্ছা, তাহলে লিঙ্গুইস্টিক্সের কত নম্বর? ব্লাড কোশ্চেন পার্ট 2 নম্বর, পার্ট সি 2 নম্বর। আচ্ছা আসছি। নেটের খুব সমস্যা। লিঙ্গুইস্টিক চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 3 স্যার, চ্যাপ্টার 3 ব্রড কোশ্চেন। কত? 2 নম্বর শেষের দিকে স্যার, 2 নম্বর শেষের দিকে। 2 নম্বর প্রশ্নের শেষের দিকে? হ্যাঁ স্যার, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ বলো কোন জায়গায়? এখানে স্যার, এখানে। হ্যাঁ
স্যার অ্যাপ্রক্সিমেট এবং ল্যাটারাল অ্যাপ্রক্সিমেট এর সাউন্ডগুলো একটু একটু বুঝাই দেবেন স্যার? হ্যাঁ দেখো অ্যাপ্রক্সিমেন্ট কি জিনিস তাই তো, আর হচ্ছে জি ল্যাটারাল স্যার। অ্যাপ্রক্সিমেন্ট কি জিনিস। দেখো বলছে অ্যাপ্রক্সিমেন্টস আর প্রডিউস উইথ আ স্লাইট কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন বলতে কি বোঝায় আসলে বলো তো? কনস্ট্রিকশন শব্দটা আসলে কি বলো? সংকুচন করা। হ্যাঁ মানে একটু ওয়ার্ডটা মানে সাউন্ডটাকে একটু কি কি করে ফেলা, মানে নিজেদের যে আর্টিকুলেটরগুলো আছে ওর মাধ্যম দিয়ে একটু গুছিয়ে ফেলো। চেপে ফেলা, গুছিয়ে ফেলা, এরকম একটা জিনিস বোঝে। দেখো আরে বাবারে, বাংলা একবার সার্চ দিলে ওর নিজের মতো করে নেয়। কি আছে? এই যে দেখো, হ্যাঁ, দ্য অ্যাকশন অফ মেকিং সামথিং ন্যারোয়ার বাই প্রেশার অর বিকামিং ন্যারোয়ার, বা টাইটেনিং করে ফেলা, শ্রিঙ্কিং করে ফেলা, ন্যারো করে ফেলা অর্থে বোঝায়। তার মানে কোথায় গেল, সরি, এইখানে, তাই তো। তাই বলছে দেখো অ্যাপ্রক্সিমেট আর প্রডিউস উইথ আ স্লাইট কনস্ট্রিকশন হোয়ার দ্য আর্টিকুলেটর অ্যাপ্রোচ ইচ আদার, মানে আর্টিকুলেটরগুলো একটা আর একটার কাছাকাছি চলে আসে, অ্যান্ড ডু নট ক্রিয়েট টার্বুলেন্ট এয়ার ফ্লো। ঠিক আছে তো, মানে টার্বুলেন্ট মানে হচ্ছে যেখানে মানে খুবই অনেক বাতাস বার হয়, একটা ঝোড়ো একটা অবস্থান তৈরি হয়, ব্যাপারটা এরকম না, জাস্ট ওটাকে সিম্পল করে ফেলে, ছোট করে ফেলে। ঠিক আছে, ইংলিশ অ্যাপ্রক্সিমেন্টস ইনক্লুড, দেখো র সাউন্ডের ক্ষেত্রে র, ইয়ে, এখানে কিন্তু দেখো অতিমাত্রায় চাপ নেই, কিন্তু বাতাসের খুব একটা আলোড়ন নেই এই জায়গায়। ঠিক আছে তো, এইটা বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছো? মানে ন্যারো সাউন্ডের মতো, যেখানে বাতাসের খুব বেশি আলোড়ন নেই, জাস্ট স্মুথ এয়ার ফ্লো আছে, এইটুকুই। তারপরে দেখো যে দিস আর সনোর্যান্ট কনসোনেন্ট। এখন এই সনোর্যান্ট বলতে কি হচ্ছে দেখো, একটু এইগুলো একটু মানে এখানে বলছে কি বলছে স্পিচ সাউন্ডস প্রডিউস উইথ আ কন্টিনিউয়াস নন টার্বুলেন্ট এয়ার ফ্লো। ওই যে একই জিনিস, হ্যাঁ, নন টার্বুলেন্ট মানে কি, যেখানে বাতাসের প্রবাহ বেশি থাকে না এবং মোটামুটি কন্টিনিউয়াস, এখানে কোনো রকম বাধাপ্রাপ্তও হয় না। তা বলছে সনোর কনসেপ্ট হচ্ছে স্পিচ সাউন্ডস প্রডিউস উইথ আ কন্টিনিউয়াস নন টার্বুলেন্ট এয়ার ফ্লো থ্রু দ্য ভোকাল ট্র্যাক হুইচ আর মোর রেজোনেন্ট দ্যান আদার কনসোনেন্টস লাইক স্টপস অর ফ্রিকেটিভস। তার মানে এখানে বোঝানো হচ্ছে যেখানে আমাদের বাতাসের প্রবাহটা কি থাকে বলো, কম থাকে, স্মুথ থাকে। ঠিক আছে, তো এরকম কিছু বোঝাচ্ছে। তাই বলছে দেখো দিজ আর সনোরেন্ট কনসোনেন্টস উইথ স্মুথ এয়ার ফ্লো অ্যান্ড অফেন ফাংশন অ্যাজ গ্লাইডস বিটুইন ভাওয়েলস, মানে এক ভাওয়েল থেকে আরেক ভাওয়েলে যার ভিতরে যে গ্লাইড আমরা পেয়েছিলাম, যে বিশেষ করে ওই যে তোমার ডিপথংগুলোতে যেমন আমরা পেয়েছিলাম, তাই না, ওই একটা বিষয়। এবার হচ্ছে ল্যাটারাল অ্যাপ্রক্সিমেন্টটা কি বলছে, দ্য ল্যাটারাল অ্যাপ্রক্সিমেন্ট বিশেষ করে ল সাউন্ড যেটা ইজ প্রডিউস বাই দেখো ডিরেক্টিং এয়ার ফ্লো অ্যারাউন্ড দ্য স্লাইড অফ দ্য টাং উইথ দ্য টিপ অফ দ্য টাং টাচেস দ্য অ্যালভোলার রিজ। তার মানে কি, একটু খেয়াল করো, আমি যখন লাভ শব্দটা ইউজ করছি তখন কেমন হচ্ছে লাভ, তাহলে হচ্ছে কি আমার বাতাসগুলো কোন দিক দিয়ে বার হচ্ছে, আমার জিভটা গিয়ে যখন উপরে ঠেকতেছে অ্যালভোলার রিজ, মানে রিজে গিয়ে, তখন জিভের দুই পাশ দিয়ে বাতাসগুলো বেরিয়ে যাচ্ছে না, দেখো জিভ কিন্তু আটকে গেছে ওই রিজের উপর, মানে মাড়ির উপরের উপর, আর জিভের দুই পাশ দিয়ে কিন্তু বাতাস বার হচ্ছে। তার মানে কি এখানেও আমরা বাতাসকে কিন্তু এই যে এখানে যে স্মুথ এয়ার ফ্লো বলছে না, যে বাতাসের খুব একটা টার্বুলেন্ট ভাব নেই, এখানেও ওরকম টার্বুলেন্ট কোনো ভাব নেই, কিন্তু বাতাসটা যে ফ্লো করতেছি আমরা একটা ডিরেকশন দিচ্ছি, মানে আমরা ওটাকে ডিরেক্ট করে জিভের দুই সাইড দিয়ে বার করছি, এইখানে হচ্ছে পার্থক্যটা। তার বলছে দ্য ল্যাটারাল অ্যাপ্রক্সিমেট ল ইজ প্রডিউসড বাই ডিরেক্টিং এয়ার ফ্লো অ্যারাউন্ড দ্য সাইডস অফ দ্য টাং while the tip of the tongue touches the alveolar ridge as in love. It differs from other approximate because the airflow is channeled laterally, মানে কি আমরা নিজের মতো করে বাতাসটাকে একটা নির্দিষ্ট দিক দিয়ে কিন্তু চ্যানেল করছি, বার করে দিতে পারছি। ঠিক আছে তো, এই জায়গায় হলো কি এটা অ্যাপ্রক্সিমেন্টের মতোই, বুঝতে পারছো, যে কিন্তু এখানে পার্থক্যটা হলো কি জিভ এটা হচ্ছে গ্লাইডিং হয়, গ্লাইডস হয়, আর এখানে কি বাতাসটাকে আমরা মানে আটকাইয়ে দিচ্ছি এবং নিজের মতো করে ডিরেক্ট করতে পারছি একদিকে। এই হচ্ছে ব্যাপার, যে অ্যাপ্রক্সিমেট দেখো ফ্রম আদার অ্যাপ্রক্সিমেন্টস এর থেকে ডিফার করছে, কারণ এটা এয়ার ফ্লোটাকে আমরা নির্দিষ্ট দিকে কি করছি
চ্যানেল করতে পারছি। আর এগুলো যখন বলছি র, একটু ভাবো তো, র এটা কি জীব কোনোভাবে বাতাস কি বাধাপ্রাপ্ত হচ্ছে, নাকি জাস্ট আমরা ন্যারো করতেছি চ্যানেলগুলো, ওখান দিয়ে বাতাস বেড়ে যাচ্ছে? এখানে হচ্ছে কি, নেদার হ্যাঁ করতেছি এখানে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো কনস্ট্রিকশন বা ন্যারোয়ার, তাই তো একটা বিষয় আসে। আর এখানে হচ্ছে বাতাসটাকে জিভ দিয়ে আমরা আটকে ফেলছি। দেখো যখন র বলছি তখন জিভটা কিন্তু একটু গোল মতো হয়ে যাচ্ছে, না না, দিয়ে ঠোঁটের কাছে আসতেছে, ঠোঁটও গোল হয়ে যাচ্ছে এবং আমরা বাতাসটাকে বের করে দিচ্ছি। উই, আবার উইয়ের কথা ভাবো, দেখো আমরা কি করছি, একটু জিভটা কিন্তু কোনোভাবে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না, কিন্তু বাতাসটা, এয়ার ফ্লোটা একটু চিকন হয়ে যাচ্ছে, মানে যেহেতু চ্যানেলটা চিকন হয়ে যাচ্ছে, বাতাসটাও আমার মানে কম হয়ে যাচ্ছে আর কি, সংকুচিত হয়ে যাচ্ছে এই জায়গাটা। মানে কি অ্যাপ্রক্সিমেট কথার সবচেয়ে বড় বিষয় হলো কি জানো, অ্যাপ্রক্সিমেট মানেটা কি আসলে? অ্যাপ্রক্সিমেট বলতে কি বোঝায়? সম্ভাব্য। অ্যাপ্রক্সিমেট বলতে আমরা কাছাকাছি বুঝি, তাই না? এরকম না বিষয়টা? দেখো অ্যাপ্রক্সিমেট সাউন্ডে না দিয়ে আমরা জাস্ট এমনি মিনিংটাকে যদি দেখি, আমরা লিঙ্গুইস্টিকে না, দেখো এখানে তো কনস্ট্যান্টে গেল, বলছে ফাংশন আর সিরিজ অর আদার এক্সপ্রেশন হুইচ ইজ অ্যাপ্রক্সিমেট টু দ্য সলিউশন অফ দ্য প্রবলেম, মানে এটা অর্থে না, মানে ঠিক কাছাকাছি বিষয়টাকে বোঝাতে, ক্লোজ টু অ্যানাদার, মানে ইচ আদার, এরকম একটা সেন্স বোঝাতে অ্যাপ্রক্সিমেট বলা হয়। হ্যাঁ, একটার সাথে আর একটার প্রায় কাছাকাছি, হ্যাঁ এইখানে। হ্যাঁ, তো সেই অর্থে আমরা দেখতেছি কি যে আমাদের আর্টিকুলেটরগুলো খুব কাছাকাছি চলে আসছে না, বলছেন এই জায়গায় দেখো আর্টিকুলেটরগুলো কী করে অ্যাপ্রোচ ইচ আদার, বুঝতে পারছো? তাহলে কী হচ্ছে, যখন তুমি র বলছো তখন দেখো গাল, ঠোঁট, জিভ সব কেমন হয়ে যাচ্ছে, ধরো যেন একটু কাছাকাছি এসে সব কিছু, যে চ্যানেলটা বড় ছিল ওটা কিন্তু চিকন হয়ে গেল, হ্যাঁ কনস্ট্রিকশন হয়ে গেল, সরু হয়ে গেল, এই ব্যাপারটাকে কিন্তু বোঝানোর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? একইভাবে যখন ল বলতেছো তখনও চ্যানেল হচ্ছে কিন্তু জিভটা আটকে যাচ্ছে, এই আর কি। হ্যাঁ বলো। স্যার ল্যাটেরাল অ্যাপ্রক্সিমেট এটার জায়গায় কি ভয়েস আর ভয়েসলেস সাউন্ড ফর্টিস আর লেনিস এটা দিতে পারবো, এটা না দিয়ে? এটার জন্য তো আলাদা করে আছে, আলাদা করে নাই বলো, এটা তো আলাদা অপশন। এখন তুমি যদি মনে করো যে তুমি আলাদা অপশন হিসাবে এটাকে বাদ দিয়ে ওইগুলো অ্যাড করবা, সেটা করতেই পারো, সেটা সমস্যা না। কারণ এখানে কি প্রশ্নটা কি বলছে, যে ইংলিশ যে কনসোনেন্ট সাউন্ডগুলো আছে ম্যানার অফ আর্টিকুলেশন অনুসারে সেটা ইয়ে করতে হবে। কী হিসাবে? ম্যানার অফ আর্টিকুলেশন। আমরা আর্টিকুলেশনের কয়টা ইয়া মানে পাইছি আর্টিকুলেশনের? দুইটা স্যার। কি কি? প্লেস অফ আর্টিকুলেশন এন্ড ম্যানার অফ আর্টিকুলেশন। ঠিক আছে, তো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, প্লেস অফ আর্টিকুলেশন এবং ম্যানার অফ আর্টিকুলেশন। স্যার ফর্টিস আর লেনিস তো মোনালিসা খানের বইয়ের কনসোনেন্ট, ম্যানার অফ আর্টিকুলেশন এখানেই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে যদি স্যারও তো এখানে ফর্টিস আর লেনিস দিয়েছে, মোনালিসা খানে দিয়েছে আলাদা করে, আর স্যারও সবগুলোতে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে। তো দেখো এইভাবে যদি তুমি দিতে পারো দিয়ে দিবা। ওই জায়গায় বললাম যে এটাকে মাথায় রাখবা যে কি অনুসারে বলছে, সেই হিসাবে তুমি তোমার মতো করে, যদি মনে হয় যে একটা ভেঙে আরও দুইটা থেকে তিনটা আরও যত ইয়া করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? স্যার পড়া কি শেষ? আজকে কি লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারবা। আচ্ছা তাহলে এটা আমি বাদ দিয়ে দিই নাকি? তাহলে আমি চ্যাপ্টার পরবর্তীটা দিয়ে দিই চ্যাপ্টার 4। ঠিক আছে? লেভেল অফ ফনেটিক্স এন্ড ব্রাঞ্চেস অফ ফনেটিক্স একই জিনিস না? বলো। স্যার লেভেলস অফ ফনেটিক্স আর ব্রাঞ্চেস অফ ফনেটিক্স একই জিনিস না? হ্যাঁ একই জিনিসকে বোঝাবে। হ্যাঁ লেভেল। কিন্তু স্যার মন্ডুস যেমন বইতে কেমন জানি মানে ব্রাঞ্চেস অফ ফনেটিক্স এক রকমের, আর ওটাতে তো আলোচনাটা অনেক বেশি ব্রডলি করা হয়েছে, এটা হলো বড় কথা। ঠিক আছে, তো হ্যাঁ ওখানে ব্রডলি বিষয়গুলোকে আরো এনে আলোচনা করা হয়েছে। ওটাতে পড়তে গেলে তোমাদের অনেক সময় লাগবে এবং অনেক ইয়া লাগবে, বুঝতে পেরেছো? এই জন্য মোনালিসা, হ্যাঁ এই জন্য ওটাতে এখন ইয়া করার দরকার নেই, এটা থেকেই পড়ো, ওটাতে বেশি গিয়ে লাভও নাই। কারণ তোমাদের প্রশ্ন যেগুলো আসে দেখবা মোনালিসা খানে যেভাবে দেওয়া আছে ওইভাবেই সরাসরি চলে আসে প্রশ্ন, বই অনুসারের মতোই। ঠিক আছে? অতএব মোনালিসা খান বইটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ওখানকার প্রশ্ন অনুসারে যেভাবে ভাগ করে দেওয়া আছে সেইভাবেই গুরুত্ব দিয়ে পড়বা। আর আমি যেভাবে সেট আপ করে দিয়েছি সেটা তো দিয়েছি, যেহেতু আমাকে একটা ইয়া দিতে হবে, ফরমেশন যেভাবে করতে হবে। তো তোমাদের কাছে যেটা ভালো মনে হবে সেখান থেকে পড়বা। আর একটু তো ডিফারেন্স থাকবেই। আর মোনালিসা খান মনিরুজ্জামানের বইটা অনেক বিস্তারিত আলোচনা। ঠিক আছে, অনেক আলোচনা।
কেউ যদি বিস্তারিত পড়ে সময় দিয়ে করতে পারে তাহলে ওটার জন্য ভালো আর কি। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। কয় তারিখ পর্যন্ত দিব এটা? 31 আছে। আচ্ছা 31 আজ হলো, আচ্ছা যা 28 তারিখ পর্যন্ত দিই, 28। ওকে, তো সবাই ভালো থাকো আজকে তাহলে এই পর্যন্তই। ওকে, গুড নাইট। অক্টোবর হবে না, সেপ্টেম্বর সেপ্টেম্বর লেখা আছে, ওটা চেঞ্জ করে দিব, সমস্যা নেই। ওটা যেহেতু আগের ছিল, আগেরটাই হয়ে আছে, চেঞ্জ করা হয়নি। ওকে স্যার, গুড নাইট। ওকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।